আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের মূল বইয়ের 141 পৃষ্ঠা পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের আজকের প্রথম পর্ব। এই পর্বে আমরা পরিমাপে ত্রিকোণমিতিক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করবে। এটা ষষ্ঠ অধ্যায়। দেখো কি শিখতে পারবে তোমরা। এই অভিজ্ঞতায় শিখতে পারবে ত্রিকোণমিতির ধারণা শিখতে পারবে, ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবে, উন্নতি অবনতি কোণ, দূরত্ব উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা ও সমাধান। তাহলে আমরা এই অধ্যায়ের মূল যে বিষয় অর্থাৎ মূল যে আলোচনা, ওই আলোচনায় চলে যাই। দেখো, তোমার এই ত্রিকোণমিতি অধ্যায়ে তোমার সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। তাহলে শুধুমাত্র কি সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। তাহলে সমকোণী, দেখো এখানে আমাদের সমকোণী ত্রিভুজের কিছু বাহু অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহু সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। প্রথম থেকে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিচিতি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে তোমার একটা সমকোণী ত্রিভুজ দেখে অতিভুজটা চিনে ফেলতে হবে। এখানে বলছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। জাস্ট আমি তোমাদেরকে একটু বুঝাই, খাতার মধ্যে বুঝিয়ে দিব যে অতিভুজটা আগে তোমার চিনতে হবে। দেখো, আমি তোমাদের খাতার মধ্যে যদি একটা সমকোণী ত্রিভুজে অতিভুজটা একটু চিনিয়ে দেই। দেখো, ওই লাইনটা যদি তোমরা বুঝতে চাও তাহলে এই চিত্র থেকে বুঝতে হবে যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা তোমার সমকোণ, ঠিক আছে, সমকোণ। ওইখানে লাইনে বলা ছিল যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে কিভাবে বুঝবা যে অতিভুজ কোন বাহু? ধরো এইখানে আমি এ বি সি এই ত্রিভুজটা অঙ্কন করলাম, যে এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজের অতিভুজ কোন বাহু? এই যে এই বাহুটা কি অতিভুজ। এটা কিভাবে চিনলাম আমি? তোমার দেখো, এই যে বিসি বাহু এবং এবি বাহু, এই দুই বাহু মিলে কি এইখানে সমকোণ। অর্থাৎ একটা বাহুর উপর যদি আরেকটা বাহু লম্ব বরাবর থাকে, তখন মাঝখানে কি যে কোণ, মাঝখানের কোণকে বলা হয় কি সমকোণ। ওইখানে লাইন বলা আছে যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে তোমরা অতিভুজ কীভাবে চিনবা এটা মনে রাখবা, যে দুই বাহু মিলে সমকোণ উৎপন্ন করে ওই দুই বাহু বাদে যে অপর বাহু আছে ওইটা অতিভুজ হয়। এই যে বিসি বাহু সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, এই যে বিসি বাহু আর এবি বাহু এই দুই বাহু মিলে এখানে কি সমকোণ তৈরি করছে। অর্থাৎ তাহলে এই এসি বাহুটা হবে কি অতিভুজ। মানে যে দুই বাহু মিলে সমকোণ, ওই বাহু বাদে যে বাহুটা ওইটা হবে কি অতিভুজ। আর যদি মনে রাখতে চাও যে সমকোণের বিপরীত দিকের বাহু এখানে এসি, এটা হলো অতিভুজ, ঠিক আছে। অর্থাৎ সামনাসামনি যে বাহুটা এটা অতিভুজ। আমরা এইভাবে মনে রাখলেই সুবিধা হবে যে দুই বাহু মিলে সমকোণ, এখানে এই যে বিসি বাহু আর এবি বাহু মিলে এখানে সমকোণ, ওই দুই বাহু বাদে অপর যে বাহুটা থাকবে ত্রিভুজের ওইটা হবে অতিভুজ, ঠিক আছে। আর সমকোণ ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাই কি অতিভুজ। আশা করি এরপর অতিভুজ চিনতে পারবো। ধরো আমি এখানে আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, আরেকটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। আচ্ছা, বাঁকা হচ্ছে, যাই হোক, মনে করো এটা সমকোণ। এখানে নাম দিয়ে দিই, যেমন এ বি ধরলাম সি। তাহলে এখানে এই যে সমকোণ, এই সমকোণটা উৎপন্ন করছে কিভাবে? এই যে বিসি বাহু আর এই যে এবি বাহু মিলে এখানে কি সমকোণ। তাহলে এই বাহু আর এই বাহু বাদে কোন বাহুটা আছে? এসি বাহু, এইটাই হবে অতিভুজ। তাহলে এসি বাহুটা এখানে কি অতিভুজ। আচ্ছা, বুঝতে পারছো? এখানে লেখা আছে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিচিতি। আমরা যে লাইনটা পড়ছিলাম যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আশা করি এরপরে সমকোণী ত্রিভুজ দেখে তোমরা অতিভুজটা চিনতে পারবে। তারপরে আমরা করি, দেখো, সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত, মানে সমকোণী ত্রিভুজের একটা কোণ তো সমকোণ থাকে, তাহলে ওই সমকোণী ত্রিভুজ ব্যতীত মানে বাদে
সমকোণী ত্রিভুজ বলতে দুটি সূক্ষ্মকোণ রয়েছে। এর মানে কি? এর মানে দেখো এই ত্রিভুজের তোমার যে বইয়ের চিত্রে যে ত্রিভুজ দেওয়া আছে সমকোণী ত্রিভুজ, কারণ এই যে এইখানে কোণটা কি সমকোণ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে এই যে সমকোণ বাদে অপর যে দুইটা কোণ আছে, এই যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ কি সূক্ষ্মকোণ। কেন সূক্ষ্মকোণ? কারণ এইটা যদি 90 হয় তাহলে এই কোণ আর এই কোণের যোগফল হবে কত? 90 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি 90 হয় তাহলে এই কোণ আর এই কোণের যোগফল আর 90 90 90 180 হয়। আর সূক্ষ্মকোণ কি 90-এর থেকে ছোট কোণ। তাহলে এই যে সমকোণ বাদে সমকোণ ত্রিভুজে দুইটা সূক্ষ্মকোণ থাকে। আশা করি এই লাইনটা বুঝতে পারছো যে সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত দুটি সূক্ষ্মকোণ রয়েছে। তারপরে দেখি আমরা পড়ি, সূক্ষ্মকোণ দুটি উভয়ই অতিভুজ সংলগ্ন। মানে এই যে সূক্ষ্মকোণ আর এই যে সূক্ষ্মকোণকে কার সাথে আছে? এই কোণ আর এই কোণ, দুইটা কোণই কিন্তু এই যে অতিভুজের সাথে আছে। ঠিক আছে, সংলগ্ন মানে কি সাথে। আচ্ছা, অতিভুজ সংলগ্ন বাহু দুটির একটিকে ভূমি এবং অন্যটিকে উচ্চতা বলে। একটিকে ভূমি, অন্যটিকে কি উচ্চতা বলে। মানে এই অতিভুজের সাথে যে বাহুটা থাকবে, একটি বাহুর নাম হবে কি ভূমি, যার আরেকটা নাম কি সন্নিহিত বাহু। আর এই কোণের সাথে যে আরেকটা বাহু আছে, এই বাহুটার নাম কি উচ্চতা বা বিপরীত বাহু। ভূ সমান্তরালে যে বাহুটি থাকে সেটি ভূমি, ভূ সমান্তরালের সাথে উলম্বভাবে যে বাহুটি থাকে সেটি উচ্চতা। এই যে ভূমির সমান্তরাল যে বাহুটা, এটাকে বলা হয় কি ভূমি। ঠিক আছে, ভূমি। আর উলম্বভাবে যে এখানে এসি বাহুটা, এটা হয়ে গেল কি উচ্চতা। কিন্তু খেয়াল রাখবে, ত্রিভুজটিকে ঘুরিয়ে লম্বকে ভূ সমান্তরালে নিয়ে আসলে আমরা কিন্তু তাকেই ভূমি ধরব এবং অন্যটিকে উচ্চতা ধরব। ফলে ত্রিভুজের ভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামের পরিবর্তন হবে। এটা আমাদের কাজের জন্য একটা সমস্যা। ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করে নিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধরো ভূমি এবং অতিভুজ সংলগ্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতে চাই, তাহলে ভূমিকে সন্নিহিত বাহু, উচ্চতাকে বিপরীত বাহু হিসেবে বিবেচনা করতে পারি। জ্যামিতিক চিত্রে শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ ABC এবং বাহু চিহ্নিত করার জন্য ছোট হাতের বর্ণ ABC ব্যবহার করা হয়। মানে যে একটা ত্রিভুজের মধ্যে তোমার যে শীর্ষ বলতে বোঝায় তোমার যেখানে দুইটা বাহু কি হয় মিলিত হয়, যে এইখানে আর এখানে যে বাহু একটা মিলিত হয়েছে, এখানে শীর্ষটা কি এই যে A, মানে বড় হাতের A দিয়ে চিহ্নিত করা হয়েছে। আবার এই যে এইখানে একটা বাহু আর এইখানে একটা বাহু মিলিত হয়েছে, এখানে শীর্ষ কি B, এখানে যে বড় হাতের B দিয়ে চিহ্নিত করা হয়েছে শীর্ষকে। এখানে বাহু মিলিত হয়েছে, তার মানে এইখানে একটা শীর্ষ, এই শীর্ষকে C অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়েছে। আবার এই যে এই বাহুটাকে ছোট হাতের C দিয়ে চিহ্নিত করা হয়েছে, এই বাহুটাকে ছোট হাতের B দিয়ে চিহ্নিত করা হয়েছে, এই বাহুটাকে ছোট হাতের A দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই কথাটাই বলছি এখানে। সাধারণত শীর্ষবিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণকে বিপরীত বাহুর জন্য ছোট হাতের বর্ণ হিসেবে ব্যবহার করা হয়। মানে তোমার এই যে এ শীর্ষের বিপরীত বাহুকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করছে। সি শীর্ষের, এইখানে শীর্ষ কি সি, এটার বিপরীত বাহুকে ছোট হাতের সি দিয়ে প্রকাশ করছে। বড় হাতের বি, এটার বিপরীত ছোট হাতের বি দিয়ে প্রকাশ করছে। এই কথাটা এখানে বলছে। কোণ নির্দেশের জন্য সাধারণত গ্রিক বর্ণ ব্যবহার করা হয়। প্রাচীন গ্রীসের গণিতবিদগণের হাত ধরেই জ্যামিতি ও ত্রিকোণমিতিতে এই বর্ণগুলো ব্যবহৃত হয়ে আসছে। ব্যবহৃত বর্ণগুলোর কয়েকটি নিচে দেয়া হলো। মানে তুমি একটা সমকোণী ত্রিভুজের
কোণ নির্দেশ করার জন্য, মানে এই যে এখানে তোমার যে কোণটা নির্দেশ করে সূক্ষ্মকোণ, এটার ভিতরে কি আছে থিটা, মানে এইভাবে কিছু গ্রিক বর্ণ ব্যবহার করা হয় কোণ নির্দেশ করার জন্য। কি কি বর্ণ আছে এইখানে? ছক আছে আলফা, ভিটা, গামা, থিটা, ডেল্টা। ঠিক আছে, উপরের চিত্রে কোণ এবিসিকে থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে। মানে এই যে এই চিত্রটা, এই কোণটাকে মানে সি বি এ, মানে বিকে মাঝখানে রেখে কোণ প্রকাশ করা হয়, বা এ বি সি, যাই হোক এই যে এই কোণটাকে থিটা দিয়ে চিহ্নিত করা হয়েছে। মানে এইভাবে তোমার একটা সমকোণী ত্রিভুজে কোণ প্রকাশ করার জন্য কি গ্রিক বর্ণগুলা ব্যবহার করা হয়। নিচের চিত্রগুলো থেকে থিটা এবং আলফা কোণের সাপেক্ষে ত্রিভুজ বিপরীত বাহু সন্নিহিত বাহু চিহ্নিত করো। আজকের আলোচনা এই পর্যন্তই। ইনশাল্লাহ এর পরবর্তী পর্বে 144 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকে 143 পেজ নিয়ে আলোচনা করলাম, খুব ভেঙে ভেঙে ইনশাল্লাহ বুঝিয়েছি। এরপরেও আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝানোর চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে।